আছে। ওয়াইফাই ঠিক হয়েছে না? আমাদের উপরে ডিস্টার্ব দেয়, সেদিন একটু ডিস্টার্ব দিয়েছিল। পকেটের ভিতরে নয়নউদ্দিন কেন ক্লাসে? নয়ন কেমিস্ট্রি। তঞ্জিলা আক্তার, এস এম রিফাত, সোমায়া আক্তার, মোহাম্মদ নোমান বিন জামান, সোমায়া আক্তার, আসফিয়া নবী, তিশা, মনিম মর্তুজা বলছে নায়ক ভাই পুরাই। তো আসুক, তোমরা একটু সবাইকে মেনশন দাও, তাহলে হবে। অনেকে 10:30টার দিকে আসতে পারেনি, জুয়েল ভাইয়ের ওখানে, বুঝলা? 10:30টার দিকে তোমার হচ্ছে ইয়া নিয়ে আসলো, কি বাদাম নিয়ে এসে বলছে যে ভাই বাদাম খেয়ে যান। কি আর করব। ওয়ালাইকুম সালাম ওমর ফারুক, জিহাদ আলী, আফিফ এম রশিদ, তারিকুল ইসলাম আলিফ। যাই হোক, লেট বাদাম খাই আসলাম, যে সন্ধ্যার পরে তো ক্লাস নিয়ে তো চলে গেছি, কিছু খাইনি। জুয়েল ভাই 250 বাদাম নিয়ে এসছে 10 জনের জন্য। তার মানে কয় গ্রাম করে হচ্ছে? 25 গ্রাম। তো যাই হোক, আমি গতদিন আমি যে একটা প্রবলেম দিয়েছিলাম, ওটা গেটটা ভালোভাবে লাগে দেয়। সাথে ভাত খাওনি নাকি? আচ্ছা, তো গতদিন যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা করার আগে একটা জিনিস শিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, রাইট? এক্স অক্ষের উপরে এটা এক্স অক্ষের সাথে কোন একটা সরলরেখা যদি সূক্ষ্মকোণ তৈরি করে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, সূক্ষ্মকোণ তৈরি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে কি বোঝায়? কোন একটা সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুর ডান পাশটা ধনাত্মক আর বাম পাশটা হচ্ছে ঋণাত্মক। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ যদি তৈরি করে, অর্থাৎ থিটার মান যদি <90 ডিগ্রি হয়, তাহলে এই সরলরেখাটার ঢাল m = tan থিটা। এটা আমরা জানি। থিটার মান যদি 90 চাইতে ছোট হয়, তাহলে আমরা জানি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই অবস্থান করে, আর আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সুতরাং ট্যানজেন্ট হবে পজিটিভ, অর্থাৎ এই সরলরেখাটার ঢাল হবে পজিটিভ। ওকে, এটা তোমরা জানো। কোনো সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, তাহলে সেই সরলরেখাটার ঢাল হবে পজিটিভ। আর যদি এরকমটা হয় যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, অর্থাৎ থিটার মান যদি 90 থেকে বড় হয়, তখন এই সরলরেখাটার ঢাল হবে নেগেটিভ। এটা তোমরা অনেকেই জানো, কারণ ট্যান স্থূলকোণ 90 ডিগ্রি প্লাস সামথিং, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হয় নেগেটিভ। কথা তো এইটা। তাহলে আমি যদি কোনো উদ্দীপক পরে দেখি যে কোনো একটা সরলরেখার ঢাল নেগেটিভ, তাহলে সরলরেখাটা আমি আঁকে নেব এরকমভাবে, রাইট? কোনো একটা সরলরেখার ঢাল যদি পজিটিভ পাই, তাহলে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে সরলরেখাটা আঁকবো আমি, রাইট? এবং এই সরলরেখাটাকে বলা হয় ডাউনওয়ার্ড
স্ট্রেট লাইন বা নিম্নমুখী সরলরেখা, এটাকে আমরা বলি হচ্ছে নিম্নমুখী সরলরেখা। আর এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বমুখী সরলরেখা, ঊর্ধ্বমুখী সরলরেখা, রাইট। তো যাই হোক, এটা কেন বলতেছি, এটার কিছু কারণ আছে। আচ্ছা, এটা গেল একটা তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে, মনে করো কোনো একটা দ্বিমাত্রিক তলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিছু জিনিসপত্র বলে নিচ্ছি, কারণ তোমরা অনেকে ভুলে গেছো এগুলো, এই জন্য। কোনো একটা বিন্দু, যেমন এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি 2, 5 হয় ধরে নিলাম, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 2 আর এইটুকু কত। এখন যদি এই জায়গাটা থেকে আমি যদি একটু ডানে যাই, এখান থেকে মনে করো ডানে গেলাম মনে করো 4 একক, তাহলে বামে গেলাম 4 একক, ওকে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর উচ্চতা, আর লক্ষ্য করো এই বিন্দুর উচ্চতা কি চেঞ্জ হয়েছে? এই বিন্দুর উচ্চতা কি চেঞ্জ হয়েছে? তোমরাই বলো। তার মানে ডাইনে গেলে শুধু ভুজ বাড়বে, কারণ এইটুকু 2, এইটুকু আরও 4 বেশি হয়ে গেল। তাহলে এখানকার ভুজ স্থানাঙ্ক হবে 6,5, আর এখানকার স্থানাঙ্ক কত হয়? 4 একক কমবে, দ্যাট ইজ -2,5। তার মানে কোন একটা বিন্দু থেকে যদি আমি ডানে যাই তাহলে ভুজ বাড়ে, বামে গেলে, এরা তোমাদেরকে ইতিমধ্যে এর আগেও একবার বলেছি। আর উপরে গেলে কোটি বাড়ে, আর নিচে গেলে, ভেরি গুড, এটাও তোমরা জানলা, রাইট। যখন তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, আরো কিছু জিনিসপত্র বেসিক কথাবার্তা বলে নিচ্ছি। কোন একটা সরলরেখার ঢাল যদি 3/4 হয়, ধরে নাও এটা দিলাম এমনি আর কি, কেউ কিছু বলছে নাকি? কোন একটা সরলরেখার ঢাল যদি 3/4 হয়, এই ঢালটা পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে আমি এটা দেখেই আমার চোখ বন্ধ করে ফিল করতে পারবো আমার যে সরলরেখাটা চিন্তার ভিতরে আছে, সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করবে। তার মানে এই সরলরেখাটা দেখতে এইরকম হবে এবং এরকম ভাবে হবে, রাইট। এবং এই সরলরেখার কোনো একটা বিন্দুতে, মানে যে কোনো একটা পয়েন্টে যদি তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকো এরকম, রাইট, এটা দ্বারা বোঝানো হয় এভাবে, এইটুকু 3, এইটুকু 4, অর্থাৎ লম্বার ভূমির অনুপাত 3/4, রাইট, লম্বার ভূমির অনুপাত। এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আর এখানে কোণ দেওয়া লাগে না, ঢাল সংজ্ঞা দিয়েও লেখা লাগে না। এই চিত্র থেকেই বুঝে নিতে হয় এই সরলরেখাটার ঢাল 3/4 এবং এটা পজিটিভ ঢাল, রাইট। আর যদি সরলরেখাটা এরকমভাবে থাকে, মনে করো এরকমভাবে থাকলো, আমি যদি এখানে এরকম চিহ্ন দিয়ে বলি যে এটা 3, এটা 4, তাহলে তোমাকে বুঝতে হবে এই সরলরেখাটার ঢাল -3/4, -3/4। যদিও লম্ব বাই ভূমির অনুপাত আছে 3/4 এখানে, বাট এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করে? স্থূলকোণ উৎপন্ন করলে ঢালের মান কি হবে? সুতরাং এই ঢালটা নেগেটিভ, -3/4। কি বোঝা গেছে? এখানে মাইনাস লিখবা, বাট চিত্রে লম্বার ভূমিতে 3/4 দেবা, কারণ এগুলো দৈর্ঘ্যের অনুপাত বোঝায়, ওকে। যাই হোক, তাহলে এটা বোঝানো হয়ে গেল। আচ্ছা, এবারে আমি তোমাকে বললাম যে এরকম একটা চিত্র, তোমাদের বেসিক কথাবার্তা বলছি কিন্তু, রাইট। এই মনে করো একটা সরলরেখা, এই সরলরেখার এখানে দিয়ে দিলাম 3, এটা দিয়ে দিলাম 4, তাহলে তোমরা কি বুঝবা? এই সরলরেখাটার ঢাল এই চিত্র থেকেই 3/4, তাই কি না? 3/4, ভেরি গুড। এই রেখার উপরে একটা বিন্দু দিয়ে দিলাম, মনে করো এটা 1, 2 দিয়ে দিলাম আর কি, কিছু মনে করলা? মনে করার কিছু নাই। তাহলে এইটুকু হচ্ছে 1, 2। আমি এবার তোমাকে বললাম যে এখান থেকে 5√2 একক দূরবর্তী, 5√2 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 5√2 একক দূরবর্তী এদিকে হতে পারে, এদিকে হতে পারে, পারে কিনা বলো? তাহলে এটাও 5√2, রাইট, হয়েছে। এখন আমার প্রশ্ন যে
যদি তাই হয় 5√2 একক দূরবর্তী হয়, তাহলে আমার এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে দেখতে হবে এই বিন্দু থেকে কত একক ডানে যেতে হবে, কত একক উপরে যেতে হবে। আবার এই বিন্দুতে যদি আসতে চাও তাহলে এখান থেকে নিচে নামে বামে আসতে হবে। কি মিথ্যা তো বলছি? তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তাহলে এখান থেকে এইটা নিচে নামে এইটুকু বামে আসতে হবে, আর এটা ডানে গিয়ে উপরে উঠতে হবে। ঘটনা সঠিক কিনা? এখন আমার প্রশ্ন, দেখো এই সমকোণী ত্রিভুজটা দেখেছো, খেয়াল করেছো? ছোট্ট সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব 3, ভূমি 4, অতিভুজ, তাহলে পিথাগোরাসের সাথে কথা বললেই পাওয়া যায় 5 নাকি? এখন প্রশ্ন, এই অতিভুজের এটা √2 গুণ কিনা? হ্যাঁ, এটাও কত গুণ? এবং এরা সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় সমান। তাহলে এইটার এটার অনুপাত √2, তাহলে ডেফিনেটলি এটার অনুপাত কি হতে হবে? তাহলে এটা হবে 4√2, এটা হবে 3√2, তাহলে এটা হবে 4√2, এটা হবে 3√, কারণ এটা 3, রাইট? আমি বলেছি এই অতিভুজটা এই অতিভুজের √2 গুণ, আর আমরা জানি মানে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হতে হবে। তাহলে এর ভূমি 4 হলে এর ভূমি হবে 4√2, এটা হবে 3√2, কারণ এটার অনুপাতও যা হবে এটার অনুপাতও তাই হতে হবে, এটার অনুপাতও তাই হতে হবে। কি ক্লিয়ার কিনা বলো, নাকি ভেজাল আছে কোনো? এখন আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে তার এই পয়েন্টের ভুজ কত? 1, ভুজ 1 কত একক ডানে? তাহলে এটার ভুজ হবে +4√2, ডানে হলে প্লাস হয়। ওকে, এবারে বলো এর কোটি স্থানাঙ্ক এই কোটি থেকে উপরের দিকে নাকি নিচের দিকে? উপরের দিকে কোটি কি হয়? তাহলে এখানে 2 + 3√2, সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। কি ক্লিয়ার, নাকি ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এখন এই বিন্দু থেকে যদি তুমি এই বিন্দুতে আসতে চাও, তাহলে এই বিন্দুর ভুজের এই বিন্দুটা এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা বামে না ডানে? বামে। কত একক বামে? তার মানে এর ভুজ হবে 1 - 4√2, রাইট? আর কোটি, এর কোটি তো আছে 2, এই বিন্দুর কোটি এই বিন্দুর থেকে নিচে না উপরে? নিচে আসলে কি হয়? তাহলে 2 থেকে কি হবে? 3√2। এই হচ্ছে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক। কি ক্লিয়ার? এবার তোমরা কি বুঝলা? আমি একটু বিন্দুগুলো বিদঘুটে নিয়েছি, তাতে কোনো সমস্যা আছে? রাইট। তাহলে আমি যদি এখন তোমাদের গত দিনের অঙ্কের কথা বলবো, গত দিনের যে অঙ্কটা আমি দিয়েছিলাম লাস্ট ক্লাসে, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা অনেকে সলভ করনি। আমার প্রদত্ত সরলরেখা দেওয়া আছে এরকম, প্রদত্ত সরলরেখা, রাইট? প্রদত্ত সরলরেখা কি দেওয়া আছে তাড়াতাড়ি বলো? 3x + 4y - 11 = 0। তোমরা জানো এই সরলরেখাটার ঢাল নির্ণয় করা যায়। ঢাল মানে হচ্ছে -x এর সহগ / y এর সহগ। তাহলে ঢাল কত আছে? -3/4। এই ঢাল লেখার সাথে সাথে তোমার ডিএনএ তে আঘাত করবে যে এই সরলরেখাটা হচ্ছে এমন একটা সরলরেখা যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। তাহলে এইরকম একটা চিত্র তোমরা আঁকতে পারবা কিনা বলো? এটা x অক্ষ, আমার সরলরেখাটা তাহলে এরকম, রাইট? এবং ঢাল কত রে বাবা? তার মানে এখানে যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এইটুকু লম্ব 3, ভূমি 4, এই ক্ষুদ্র এই পিচ্ছি সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 5, রাইট? প্রশ্নে বলা ছিল এই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু আছে 1, 2, রাইট? তাহলে এই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু আছে তোমার 1, 2, রাইট? এইবারে বলা আছে একটা বর্গক্ষেত্র, এইরকম একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু এই 1, 2 তে, বিপরীত শীর্ষটি এই সরলরেখার উপরে, রাইট? তাহলে আমি যদি এইটাকে মনে করো বিপরীত শীর্ষ হিসেবে বিবেচনা করাই, রাইট?
তাহলে এই বর্গক্ষেত্রটাকে আমাকে ওর উপরে প্লেস করতে হবে, তাহলে এখানে গ্রুপ করতে হবে। তোমরাও গ্রুপ করে ফেলো। কই গ্রুপ কই? এই হচ্ছে গ্রুপ। গ্রুপ করার পরে এটাকে এইভাবে বাঁকা করে নিয়ে যায় এই করে, তাহলে এই যে এখানে রেখে দিলাম। দেখো তো বাবা ঠিক আছে কিনা? তাহলে এই বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু এখানে, রাইট? বর্গক্ষেত্রটা যদি বা সুন্দর হয়নি, এটা আর একটু বর্গক্ষেত্রটা হয়নি আসলে। হ্যাঁ, সরলরেখাটা সোজা হয়নি আসলে, বুঝলা? মানে এখানে না আঁকায় ভালো, ইনশাল্লাহ খুব সমস্যা করেছে, এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে একটা বর্গক্ষেত্র আঁকবো আমি। দেখো এই হচ্ছে তোমার সরলরেখা, রাইট? এই যে দেখো এই এই দিয়ে এই, তো এই বর্গক্ষেত্রটা ঠিক আছে। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5√2। তাহলে বর্গক্ষেত্রটা এদিকেও আছে, কি মিথ্যা কথা? কে ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5√2। এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, রাইট? কিন্তু এর কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে? 10। তাহলে এটা আমার দরকার নাই, এখানে হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে 10। ওকে, বাহুর দৈর্ঘ্য যতই থাক না কেন, কোনো সমস্যা আছে আমাদের? হ্যাঁ, এখন আমার প্রশ্ন যে এটা যদি 10 হয়, এটা যদি এটা এই কি হলো, সরি, এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 1 2, রাইট? আমার দরকার এই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত? এইটুকু কত? 10, তাই কিনা? এখন বলো তো, এখান থেকে এইটুকুর আমার এই যে এর বিপরীত শীর্ষ আমাকে নিয়ে আসতে হবে না? বলো তো, যেহেতু বর্গক্ষেত্র এরা, তাহলে আমাকে বলো এইটুকু 3, এইটুকু 4, এইটুকু কত? 5। কি ক্লিয়ার? আমাকে এখন বলতে হবে যে এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, এই বাহুর দৈর্ঘ্যটা এই বাহুর কত গুণ হবে? দ্বিগুণ। তাহলে এটা কত হবে? 8। এটা কত হবে? 6। এটা কত? 8। এটা কত? 6। ব্যাপারটা তো এরকম নাকি? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি তাই হয়, এটা কি ঠিক থাকলো? 5√2 দেওয়া আছে না? আচ্ছা, আমাদের গত দিনে যে অঙ্কটা ছিল বর্গক্ষেত্র দিয়ে, যে 5√2 বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু একটা কিসের উপরে অবস্থান করে? এটা সরলরেখার কোন বিন্দুতে অবস্থান করে? 1 2 বিন্দুতে অবস্থান করে, রাইট? এবং আর বিপরীত শীর্ষটি কোথায় অবস্থান করে? ওই রেখার উপর অবস্থান করে না? তাহলে ওই রেখার উপর যদি অবস্থান করে, তাহলে আমাদের ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে? এটা যে 6 একক, এটা 8 একক, এটা 6 একক, কিন্তু আমার তো এটা দেওয়া আছে কত? 5√2 একক না? কিন্তু ওইভাবে তো দৈর্ঘ্য হবে না, এই বিন্দুর স্থানাঙ্ক আমার প্রয়োজন। ওকে, আমি একটা বিষয় আগে দেখি, খেয়াল করি। আমার এই সরল রেখাটা তো এরকম না? এখানে যদি আমি হচ্ছে একটা বর্গক্ষেত্র আঁকি, তার মানে বর্গক্ষেত্রটা তো হবে এরকম, রাইট? এখানে তো একটা বর্গক্ষেত্র হবে এরকম। বর্গক্ষেত্র মানতে এগুলো প্রত্যেকটা কি হবে? সমান হবে না? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 5√2। তাহলে 5√2 একক ডানে বামে গেলেই তো হয়। 5√2 একক ডানে বামে গেলেই তো হয় 1 2 থেকে। তাহলে তো আমার এই সরল রেখার উপরে 1 2 বিন্দুতে না গেলেও তো হতো। তাহলে প্রশ্নের এখানে একটা ভেজাল আছে, কারণ আমার অনুপাত দেওয়া আছে কত, দেখেছ? এখানে হচ্ছে 6, এখানে 8, এদের মনে করো ঢাল দেওয়া আছে 3/4 যদি হয়, তাহলে তো আমাদের এটা হবে না, কারণ আমি যে বর্গক্ষেত্রটা দিয়েছি সেটা এরকম হবে না। দেখি খাতাটা দেখি একটু, সরি, প্রশ্নটা একটু দেখি। বর্গের একটি শীর্ষ 1 2 বিন্দুতে বিপরীত শীর্ষ ওই রেখাস্থ হলে
তাহলে কি হবে 1 2 বিন্দুর সমীকরণকে সিদ্ধ করে, ভালো কথা। 5√2 বর্গের বাহু যদি হয় হ্যাঁ ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, আমরা বর্গক্ষেত্র রাখতে ভুল করেছি। ওকে সরি, আমি একটু মানে খুবই দুঃখিত যে এগুলো সব ঠিক আছে, বর্গক্ষেত্রটা ওইরকমভাবে প্লেস হবে না, প্লেস হবে আসলে ভিন্নভাবে। তাহলে বর্গক্ষেত্রের দেখো, তাহলে এর ঢাল কত? -3/4, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু কত? বর্গের এক বাহু হচ্ছে তোমার হচ্ছে 5√2। অতএব কর্ণের দৈর্ঘ্য কত? সরি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 10 একক, রাইট? তাহলে আমাকে যেটা করতে হবে ওই একই জিনিস করতে হবে। এই যে এখানে তোমার 3 আছে, এটা 4 আছে, তাতে কোনো সমস্যা না। আমাকে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রটা যেভাবেই থাক না কেন, আমার এখানে তোমার 1 2 বিন্দু আছে, 1 2 বিন্দু এবং কর্ণটা হচ্ছে এই রেখার উপরেই অবস্থান করে, রাইট? তাহলে এটুকু 10 একক, এটুকু 10 একক। বর্গক্ষেত্রটা আমার ভিন্নভাবে অবস্থান করেছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই বিন্দুতে আসতে গেলে এই ডিস্টেন্সটা লাগবে কিনা বলো? এটা বর্গক্ষেত্র না, কিন্তু আমি কিন্তু এটা বর্গক্ষেত্র রাখছি না। আমার যে বর্গক্ষেত্র সেটা না, কিন্তু এটা কিন্তু বর্গক্ষেত্র না। এটা হচ্ছে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা যায় এখানে, যেমন এখানে কত একক আছে? না, বর্গক্ষেত্র না, এটা হচ্ছে 10 না, তাহলে এটার দ্বিগুণ কত? 8, এটার দ্বিগুণ 6। আর এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তার মানে ব্যাপারটা তো এরকম, রাইট? বর্গক্ষেত্রের কর্ণ এটা, কিন্তু বর্গক্ষেত্র কিন্তু আমি আঁকিনি এখানে এখনো। আমি আঁকেছি হচ্ছে এখান থেকে কত একক নিচে নামবো, এখানে কত একক ডানে যাব। তাহলে এইটুকু হচ্ছে 8 আর এইটুকু হচ্ছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটা কত একক ডানে? 8 একক। তাহলে 8 একক বাড়ালে 1 থেকে 8 বাড়ালে ওটা হবে 9। এটার কোটি আছে 2, কত একক নিচে? তার মানে এটার স্থানাঙ্ক, অর্থাৎ বর্গক্ষেত্রের অপর কর্ণের স্থানাঙ্ক একটা হবে 9 - 4। এটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুগুলো না, বর্গক্ষেত্রে আঁকিনি আমি, বর্গক্ষেত্রের কর্ণ আঁকেছি এখানে, বর্গক্ষেত্রের কর্ণ আঁকেছি, রাইট? আচ্ছা, আর এখানে যে বর্গক্ষেত্রের কর্ণটা আঁকেছি, এই কর্ণের এই প্রান্তের স্থানাঙ্কটা শুধু আমার দরকার। তাহলে কত একক বামে যাবে? 8 একক বামে মানে কমবে, তাহলে -7। কিভাবে? 1 থেকে 8 কমে দিলাম, এবার 2 থেকে 6 বাড়ালাম, কত হবে? তাহলে আমি যে বর্গক্ষেত্রটা এখানে আমি অঙ্কন করব, এটা কিন্তু আমার আয়তক্ষেত্র অঙ্কন করেছি। আমি কি করেছি? এখানে কর্ণের দৈর্ঘ্যের সাহায্য নিয়েছি শুধু, ঠিক আছে। এখন 5√2 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করা যেতেই পারে, কি যাবে না? সেই বর্গক্ষেত্রটা তো এই বরাবর না, এই বরাবর সমকোণী ত্রিভুজ গঠন করবে এমনটা না, এটা শুধু স্থানাঙ্ক বের করার সময় করেছি, রাইট? তাহলে আমার নির্ণয় বর্গক্ষেত্রের একটা কর্ণের প্রান্তবিন্দু, তাহলে কর্ণের প্রান্তবিন্দু কি কি হতে পারে? প্রশ্নটা আসলে অন্যভাবে দেওয়া উচিত ছিল। কর্ণের প্রান্তবিন্দু কি কি? একটা 1 2 আর একটা হচ্ছে 9 - 4। ওকে, অতএব ওই বর্গক্ষেত্রের কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, বৃত্ত মানে পরিবৃত্তের সমীকরণ, ওই বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2, এটা ইকুয়াল টু 0। এটা একটা অ্যান্সার আসবে। আবার যদি আমি কর্ণের প্রান্তদ্বয় এগুলো ধরি 1 2 এবং -7 -8, তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে যদি 1 2 একটা বিন্দু ধরি আর একটা -7 8 ধরি, সেক্ষেত্রে পরিবৃত্তের সমীকরণ, ওকে। তাহলে পরিবৃত্তের সমীকরণ হচ্ছে x - x1 ইন্টু x - a প্লাস x2 প্লাস y - y1 ইন্টু y - y2 কত? -8 ইকুয়াল টু 0। আচ্ছা, ব্যাপারটা আমি আবার ক্লিয়ার করতেছি, কারণ তোমাদের ভিতরে একটা ভেজাল হতে পারে এটা পরবর্তীতে, যে আপনি বর্গক্ষেত্র বলে আয়তক্ষেত্র কেন অঙ্কন করলেন। আমি ওই বর্গক্ষেত্রকে কিন্তু আঁকিনি, আমি ওই বর্গক্ষেত্রের কর্ণটার সাহায্য নিয়েছি শুধু, ঠিক আছে। বর্গক্ষেত্রটা আসলে এত বড় তো না নিশ্চয়ই,
ওটা 5√2 একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র নেওয়া হয়েছিল। অর্থাৎ সবই ঠিক আছে, প্রশ্নটা আসলে আমি পেঁচিয়ে ফেলেছি। সেটা হচ্ছে তোমার এই যে এইটা তো আমার এই যে মনে করো এই একটা বর্গক্ষেত্র, রাইট? এই বর্গক্ষেত্র যে এক্স অক্ষে এই বাহুটা যদি এক্স অক্ষের সমান্তরাল, এই বাহুটা যে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা তো আমি বলি নাই। আমি বলেছি শুধু এর কর্ণটা এই বাহুর উপরে থাকবে, ঠিক আছে? তাহলে আমি যদি একটা বর্গক্ষেত্রই নিই, একটা হচ্ছে বর্গক্ষেত্রই নেই, মোটামুটি একটা বর্গক্ষেত্র হয়েছে না, ধরে নেওয়া যায় আর কি। এটা বর্গক্ষেত্র, রাইট? এই বর্গক্ষেত্রটাকে আমি এখানে প্লেস করব। এই দেখো, এটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা? এটা কি এক্স অক্ষের সমান্তরাল? এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল? ওটাই বলছি, ওই জন্য কাহিনীটা ঘটেছে। এই বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে তোমার হচ্ছে 10, কিন্তু এটা তো আমার এক্স অক্ষের সমান্তরাল না। আমি কি করেছি, এই বিন্দুতে আসার জন্য এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এখানে টানেছি, এখান থেকে এইটা টানে নিয়েছি, রাইট? কারণ এই বর্গক্ষেত্রে বাহু তো 5√2, এটা তো আর এক্স অক্ষের সমান্তরাল না যে আমি পাশে 5√2 একক বামে আসবো, রাইট? আমার এখানে অনুপাত দেওয়া ছিল 3, 4, এখানে হবে 5। যেহেতু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এই অতিভুজ এর দ্বিগুণ এটা, সুতরাং এই 4-এর দ্বিগুণ এই হলুদ রেখাটা 8, এটা হচ্ছে 6। তাহলে এই বিন্দুতে আসার জন্য আমাকে এখান থেকে 8 একক বামে আসতে হবে, 6 একক উপরে উঠতে হবে, রাইট? আমি যেটা ভুল করেছিলাম, ওই বর্গক্ষেত্রে বাহুটাও এক্স অক্ষের সমান্তরাল দিয়েছিলাম, তো সেটা তো হবে না। আসলে এই বর্গক্ষেত্রে এই বাহুটা এক্স অক্ষের সমান্তরাল না, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা বলা তো নাই আসলে, রাইট? আমি এই বিন্দুতে আসার জন্য এক্স অক্ষের সমান্তরাল করে এখানে সরলরেখাটা নিয়েছি, ওয়াই অক্ষের সমান্তরাল করে এখানে সরলরেখাটা নিয়েছি, রাইট? আবার এই বিন্দুতে আসার জন্য অনুরূপভাবে আমি নিচে নামেছি, আবার ডানে গেছি, রাইট? এইটা হচ্ছে এর দ্বিগুণ হবে। কেন দ্বিগুণ হবে? এই অতিভুজের দ্বিগুণ এইটা, রাইট? এই লম্বের দ্বিগুণ এইটা, এই ভূমির দ্বিগুণ এইটা, এটাতে করা হয়েছে নাকি? কিন্তু বাহুর দৈর্ঘ্য কত? এটা তো 5√2 আছে, ঠিক না? এটা 5√2, তাহলে আমাদের এটা সঠিক আছে। তাহলে কর্ণের প্রান্তবিন্দু জানা থাকলে সেই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে না? আমি তো অ্যাকচুয়ালি কোনটা করেছি জানো? এই পরিবৃত্তটার সমীকরণ নির্ণয় করেছি, এই যে এটা, এই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করেছি। এই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করেছি মানে কি? এর কর্ণের প্রান্তবিন্দু দ্বয় বের করেছি। কর্ণের প্রান্তবিন্দু দ্বয় কি কি পাইছি? একটা 1, 2, একটা 9, -4, একটা 1, 2, -7, 8। তো যাই হোক, সরি, প্রথম থেকে এত সুন্দর করে বুঝাই নিয়ে আসে এটাতে। যাই হোক, এবারে আমরা শিখবো আজকে হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। হ্যাঁ, আজকের আলোচনার ভিতরে থাকবে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান। ওকে, আমি এটার 3টা কেস আলোচনা করব। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, 3টা বৃত্ত নিয়েছি, রাইট? আমি প্রথমত বেসিকটা বলবো। এই হচ্ছে মনে করো বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, সর্বপ্রথম তোমার কাজ যে যদি বেসিক মেথডে করতে চাও, আগে কেন্দ্র নির্ণয় করবা, বৃত্তের কেন্দ্র নির্ণয়। দ্বিতীয় স্টেপে ব্যাসার্ধ নির্ণয়, ওকে? তৃতীয় স্টেপে আসে করবা কি? প্রদত্ত বিন্দু হতে, এই প্রদত্ত বিন্দুটা পি বিন্দু ধরে নাও, এটা হচ্ছে পি বিন্দু, রাইট? এখন আমাকে বলো, এই পি বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব বের করতে পারবা কিনা? এটা মনে করো কেন্দ্র হচ্ছে সি, তাহলে কেন্দ্রের দূরত্ব বের করতে পারবা না পি বিন্দু থেকে? তাহলে প্রদত্ত বিন্দু হতে স্টেপগুলো দেখো। প্রদত্ত বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব বের করবা, কেন্দ্রের দূরত্ব, রাইট? যদি বেসিক মেথডে করতে চাও তুমি, যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে,
একটা বিন্দু দেওয়া আছে, তোমার যদি প্রশ্নে আসে মূল নিয়মে দেখাও যে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করে, যদি এরকম প্রশ্ন আসে, বা বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে এই 3টা স্টেপ অবলম্বন করতে হবে। বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, প্রদত্ত বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব নির্ণয় করতে হবে। এখন বলো তোমরা, এই ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্স, রাইট? প্রদত্ত বিন্দু হতে কেন্দ্রের এই দূরত্বটা এই ব্যাসার্ধ অপেক্ষা কি? যদি প্রদত্ত বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ অপেক্ষা বড় হয় তখন বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে, রাইট? এখন আসো, এখানে মনে করো সি বিন্দু কেন্দ্র, পি বিন্দুটা এখানে থাকলো। এবারে প্রদত্ত বিন্দু হতে যদি কেন্দ্রের দূরত্ব এই ব্যাসার্ধের সমান হয় তখন বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করবে, রাইট? অথবা আমরা আরেকটা কথা বলতে পারি, পি বিন্দু দ্বারা যদি সমীকরণকে সিদ্ধ করাতে পারি, পি বিন্দু দ্বারা যদি সমীকরণকে সিদ্ধ করতে পারি। এবার আরেকটা কথা আসো, যদি পি বিন্দুরা বৃত্তের ভিতরে অবস্থান করে তাহলে তোমরা বলো এই প্রদত্ত বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব এই ব্যাসার্ধ অপেক্ষা কি? তাহলে ছোট। তার মানে আমি বলবো সিদ্ধান্ত 3টা, কেন্দ্র হতে মানে প্রদত্ত বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব যদি ব্যাসার্ধ অপেক্ষা বড় হয় তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করে, যদি ব্যাসার্ধের সমান হয় বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করে, আর যদি পি বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ অপেক্ষা ছোট হয় তাহলে পি বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে, রাইট? এখন আমি তোমাদেরকে একটা বেসিক কথা বলি, সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, একবারে মূল মানে একটা ইকুয়েশন নিয়ে করতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ওকে, আমরা ধরে নিলাম এটা সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশনকে আমরা সি সাজদের দিয়ে প্রকাশ করলাম, যে এটাকে বলা হয় বৃত্তীয় রাশি, আর এই রাশি ইকুয়াল টু যখন 0 হয় তখন সেটা বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে এই রাশিটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করলাম, ক্যাপিটাল সি। ওকে, এখন আমার প্রশ্ন, এই বৃত্তের কেন্দ্র কত বলো তো বাবা? এই বৃত্তের কেন্দ্র মাইনাস জে মাইনাস এফ, আর এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ কত? তাহলে এইটা ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস দিস ইজ ব্যাসার্ধ, রাইট? এইবারে আমি একটা বিন্দু নিলাম, দ্যাট ইজ পি অফ এক্স ওয়াই, x1 y1, এটা ধরে নিলাম x1 y1, এমনি ধরে নিলাম। এখন আমার প্রশ্ন, এই বিন্দু থেকে এইটার দূরত্ব বের করা সম্ভব কিনা? তাহলে এখান থেকে এর দূরত্বটা যদি আমরা বের করি, মনে করো এর সেন্টার এটা এ ধরলাম। ওকে, তাহলে পি এর দূরত্ব, এই বিন্দুটা বৃত্তের বাইরে না ভিতরে? বাইরে অবস্থান করে। তাহলে আমি কি বলতে পারি এখানে পি এ গ্রেটার দেন এই ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, বলতে পারবো না? এখন আমাকে বলো পি এ মানে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি আমি বলতে পারি রুট ওভার x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার, এটা গ্রেটার দেন কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ক্লিয়ার? তার মানে কি এই পাশে রুট আছে, এই পাশে রুট আছে, এই পুরা জিনিসটার থেকে বড়, তাহলে এই রুটের ভিতরে এই জিনিসটা এই রুটের ভিতরে জিনিস থেকে বড় হবে। তাহলে অতএব আমি বলতে পারি x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার, এটা গ্রেটার দেন তাহলে কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অনেকে যদি চিন্তা করে যেটা বর্গ করে পাই তাতে কোনো সমস্যা নাই, রাইট? কি ক্লিয়ার? আসলে এইভাবে বর্গ করা যায় না, দুটা অসমতায়, মানে কোনো অসমতায় এর রুটের ভিতরে এই জিনিস ইকুয়াল টু রুটের ভিতরে এই জিনিস আছে, রাইট? তাহলে রুটের ভিতরের এই জিনিসটা আসলে এইটার থেকে কি হবে? বড় হতে হবে, নইলে তো পুরাটা বড় হতো না আসলে, রাইট? এবার এটাকে বর্গ করো,
তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার একবারে করতেছি, ওকে, প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস g স্কয়ার প্লাস f স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলেছি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলেছি। তাহলে গ্রেটার দেন g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। কি ক্লিয়ার? ওকে। এখন আমার প্রশ্ন যে এই জি স্কয়ার এপি স্কয়ার জি স্কয়ার এপি স্কয়ার কি হয়? তাহলে অতএব x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c গ্রেটার দেন 0, রাইট? এখন আমার প্রশ্ন, এই যে জিনিসটা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c গ্রেটার দেন 0, এই রাশিটা আসলে কি? এই রাশিটা হচ্ছে এই পি বিন্দুটা যদি আমি এই সমীকরণের বাম পক্ষে বসাই তাহলে প্রাপ্ত মান। পি বিন্দুটা যদি এখানে বসিয়ে দিই, আমি বসিয়ে দিলে প্রাপ্ত মানটা এই বক্সেরটা পাবো কিনা? তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় সি সাফিক্স পি, অর্থাৎ মানে বৃত্তীয় রাশিতে, বৃত্তীয় মানে যে বৃত্তের রাশিতে, বৃত্তের সমীকরণের বাম পক্ষে যে রাশিটা থাকে সেই রাশিতে পি বিন্দু বসালে প্রাপ্ত মান। তাহলে সিপি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পি বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের বাইরে অবস্থান করে, রাইট? তাহলে সর্বসাকুল্যে আমি যদি বলি, একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে c ইকুয়াল টু 0, এই c মানে কি? c মানে হচ্ছে একটা বৃত্তের সমীকরণের ডান পাশে 0 বানিয়ে বামে যা পাওয়া যায় গোটাটাই হচ্ছে c রাশি, ওকে? গোটাটাই ওই c রাশিতে যদি আমি p বিন্দুটা বসিয়ে দিই তাহলে cp পাবো আমি। cp যদি গ্রেটার দেন 0 হয়, p বিন্দুটা বৃত্তের বাইরে। 2 নম্বর, যদি সিপি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি বিন্দুটি বৃত্তটাকে সিদ্ধ করে, এটা ইকুয়াল টু 0 হলে পি বিন্দুটি বৃত্তের উপরে, পরিধির উপরে, পি বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থান করে, রাইট? আর 3 নম্বর হচ্ছে সিপি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? পি বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করে। তবে মনে রাখবা, বৃত্তের সমীকরণের ক্ষেত্রে যখন সিপি বের করবা, রাইট, তখন ডান পাশে 0 নিয়ে আসার পরে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ দুটাকে 1 বানিয়ে নিবা, ঠিক আছে? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ দুটাকে 1 বানিয়ে নিবা। 1 বানালে তারপরে পি বিন্দুটা বসাবা, যে মানটা পাবা সেটাকে সিপি বলবা। ওটার অনেক কাজ আছে আমার, ওকে? তাহলে সিপি গ্রেটার দেন 0 হলে পি বিন্দুটি বৃত্তের বাইরে, সিপি ইকুয়াল টু 0 হলে পি বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করে, আর সিপি লেস দেন 0 হলে পি বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করে। তাহলে যে কোনো বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান পারা যাবে কিনা বলো, রাইট? এটা গেল হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, ওকে? এবার আসো, আরো কথা আছে। এবারে লেখো বৃত্তের সাপেক্ষে সরল রেখার অবস্থান। বৃত্তের সাপেক্ষে সরল রেখার অবস্থান, এটা আবার কি জিনিস? সরল রেখার অবস্থান, এটা অফলাইনে আমি পড়াইছি কিনা জানি না, ঠিক আছে? বৃত্তের সাপেক্ষে সরল রেখার অবস্থান। বৃত্তের সাপেক্ষে সরল রেখার অবস্থান বলতেও 3 প্রকারের হয়, ওকে? একটা হচ্ছে এরকম বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, একটা অবস্থা এরকম সৃষ্টি হবে, একটার অবস্থা এরকম সৃষ্টি হবে, একটার অবস্থা এরকম সৃষ্টি হবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে তোমার ধাপগুলো কি কি? তুমি কিভাবে স্যারকে ব্যাখ্যা করবা যে স্যার বৃত্তের সাপেক্ষে এই সরল রেখাটার অবস্থান এরকম জায়গাতে আছে, রাইট? অর্থাৎ সরল রেখাটা বৃত্তটাকে ছেদ করবে না, স্পর্শ করবে না, একটা কেস।
সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করবে, সরলরেখাটা বৃত্তটাকে ছেদ করবে। এটা কখন আমরা সম্ভব, এটা কিভাবে আমি চিন্তা করব, রাইট? তাহলে তোমার প্রথম কাজ, এখানে তোমার অঙ্কটা থেকে আগে খুঁজে বের করতে হবে কেন্দ্র আছে কিনা। আগে কেন্দ্র নির্ণয়, আগে কেন্দ্র নির্ণয় 1 নম্বর কথা। দ্বিতীয়ত ব্যাসার্ধ নির্ণয়। আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ গত 2 দিন থেকে ভালোই শিখতেছি, রাইট? তাহলে কেন্দ্র নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়। এবারে মেন কাজ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করবা। বৃত্তের কেন্দ্র থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। বৃত্তের কেন্দ্র হতে প্রদত্ত সরলরেখার কি বের করবা? লম্ব দূরত্ব বের করবা, রাইট? এখন সিদ্ধান্ত নিবা, এই লম্ব দূরত্ব যদি 3টা কেস, এই লম্ব দূরত্ব যদি, এই যে লম্ব দূরত্ব কেন্দ্র হতে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়, তাহলে যদি গ্রেটার দেন ব্যাসার্ধ হয়, রাইট? আমি চেক করে দেখব কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়, তাহলে সরলরেখাটি বৃত্তের সাথে অভিমান করবে। মানে কি? মানে বাইরে অবস্থান করবে, এটা বলা যাবে না। বলবে স্পর্শও করবে না, ছেদও করবে না, রাইট? এবার আসো, আর যদি তোমার এরকমটা হয়, ইকুয়াল ব্যাসার্ধ হয়, কেন্দ্র থেকে সরলরেখাটার লম্ব দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধ হয়, দেখো কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হয়, রাইট? তখন আমরা কি করব? বলবো সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করে, কি, রাইট? আবার যদি এমনটা হয়, কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব, বলো তো এভাবে এই লম্ব দূরত্বটা ব্যাসার্ধের থেকে ছোট না বড়? এটা তো ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধ অপেক্ষা ছোট হয়, তাহলে আমরা বলবো সরলরেখাটি বৃত্তটাকে 2টা ভিন্ন বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ ওই সরলরেখাটা ওই বৃত্তের একটা জ্যা নির্দেশ করে। কি ক্লিয়ার হয়েছে? আমার গরম লাগছে, বলো আগে ঠান্ডা লাগছে। হয়েছে? ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে একটা অঙ্ক করি, হ্যাঁ? নইলে আবার মনে করবে ছেলেমেয়েরা যে অঙ্ক করাচ্ছে না কেন। একটা অঙ্ক করি। আমি তোমাকে বললাম এরকম যে x² + y² - 4x - 6y কত দেব? তাহলে মোটামুটি -36 = 0 দিলাম আর কি। ওকে, আমি এখন বললাম যে এই বৃত্তের সাপেক্ষে, এই বৃত্তের সাপেক্ষে 3x + 4y + 1 = 0 সরলরেখার অবস্থান ব্যাখ্যা করো। সরলরেখার অবস্থান ব্যাখ্যা করো। অবস্থান ব্যাখ্যা করো। ওকে, তাহলে এখন বলো তোমরা, আমি তোমাদেরকে বলেছি প্রথমত যে এর কি বের করতে হবে? কেন্দ্র বের করতে হবে, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে আমার প্রদত্ত বৃত্ত হচ্ছে x² + y² -4x - 6y - 36 = 0 ইকুয়েশন নম্বর 1। তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র, এর কেন্দ্র কত তোমরাই বলো? 2, 3। কিভাবে? আমরা শিখেছি বৃত্তের সমীকরণে x² এবং y² এর সহগদ্বয় যদি 1 হয়, x² এবং y² এর সহগদ্বয় যদি 1 হয়, তাহলে x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। তাহলে কেন্দ্র হচ্ছে 2, 3। আর ব্যাসার্ধ যেন কিভাবে বের করা হয় রে বাবা? তাহলে ব্যাসার্ধ = √g² মানে এর উপর স্কোয়ার
প্লাস এপি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, সূত্রের মাইনাস সি এর মান কত, মাইনাসে মাইনাসে প্লাস 36, দিস ইকুয়াল টু রুট ওভার 49 বর্গমূল করলে, তাহলে তুমি কেন্দ্র পাইছো, ব্যাসার্ধ পাইছো, রাইট। এটা গেল বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়। এখন বৃত্তের কেন্দ্র হতে এই সরল রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে কেন্দ্র 2, 3 হতে, কেন্দ্র 2, 3 হতে 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 সরল রেখার লম্ব দূরত্ব, সরল রেখার লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব বের করার নিয়ম আগেই শিখাইছি, যারা 23 বেস আছে তারাও জানে, তাই না? 2, 3 বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব মানে এই বিন্দুটা এই সমীকরণে বসিয়ে দিতে হবে। তাহলে বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, রাইট। দিস ইকুয়াল টু 6, 6 আর 18 একে 19 ডিভাইডেড বাই 5। এখন বলো তোমরা 19 বাই 5 মানে হচ্ছে তোমার 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট। এই মানটা এই ব্যাসার্ধ অপেক্ষা কি, তাহলে এই মানটা এই ব্যাসার্ধ অপেক্ষা ছোট, রাইট। তাহলে কি আমরা বলতে পারি ওই সরলরেখাটা এই বৃত্তের একটা জ্যা নির্দেশ করে? তাহলে অতএব প্রদত্ত সরলরেখাটি বৃত্তটির একটি জ্যা নির্দেশ করে। কি ক্লিয়ার? বৃত্তটির একটি জ্যা নির্দেশ করে। এখান থেকে আমি আরো কিছু প্রশ্ন দেব, ওকে। তো আমার প্রশ্ন করার ধরনটা হচ্ছে এরকম যে এই বৃত্তের সাপেক্ষে এই সরলরেখাটির অবস্থান আগে ব্যাখ্যা করো। তাহলে এটা কি নির্দেশ করলো? অবস্থান নির্দেশ করার পরে দেখলাম আমরা যে সরলরেখাটা এই বৃত্তের একটা জ্যার সমীকরণ। এইবার আমি বললাম উক্ত জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। উক্ত জ্যার, এখন তাহলে আমাকে চিত্র আঁকতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে বৃত্তের কেন্দ্র বের করেছি, ব্যাসার্ধ বের করেছি, কেন্দ্র থেকে সরলরেখাটার লম্ব দূরত্ব বের করেছি। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এইটা, যেটা জ্যা পাইছি সেই জ্যা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা। এই জ্যাটা কি আমাদের জ্যা না? একটু আগে প্রমাণ করেছি যে এইটা আসলে এই বৃত্তটাকে দুটা ভিন্ন বিন্দুতে কি করবে? ছেদ করবে, রাইট। এখন আমার প্রশ্ন, এই বৃত্তটার ব্যাসার্ধ তোমরা কত পাইছো? তাহলে এটা 7। তোমরা এই বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যার লম্ব দূরত্ব কত পাইছো? এটা হচ্ছে 19 বাই 5। যদি তুমি এটা এ, এটা বি, এটা ডি দাও, এটা সি বিন্দু দাও, আমার দরকার বি সি এর দৈর্ঘ্য, রাইট। তো এখন বলো পিথাগোরাসের সাথে যদি একটু কথা বলতে চাও তোমরা এক্ষুনি একটা ফোন দাও। এবিডি সমকোণী ত্রিভুজতে পাই এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, রাইট। তাহলে বাহ, এবি স্কোয়ার মানে 49 নাকি গো, এটা ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস 19 স্কোয়ার বাই 19 স্কোয়ার কত হয় গো? 361 ডিভাইডেড বাই 25। অতএব বিডি এর মান এখান থেকে বের করা সম্ভব কিনা বলো? 49 মাইনাস 361 ডিভাইডেড বাই 25। কে ক্লিয়ার? বলো এখান থেকে এটা বের করা সম্ভব না? তাহলে এই মানটা বের করলে এখান থেকে কিসের মান পাওয়া যাবে? বিডি পাবা। বিডি মানে অর্ধ জ্যা পাবা। আমরা জানি কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে জ্যার দৈর্ঘ্য পারবা কিনা বলো? তাহলে তোমাদের বইয়ে যে সকল অঙ্কে এরকম একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলেছে, একটা সরল রেখা দিয়ে বলেছে যে এই বৃত্তটি সরল রেখা থেকে কি পরিমাণ জ্যা খণ্ডন করে তা নির্ণয় করো। উক্ত জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সরল রেখা থেকে কি পরিমাণ জ্যা খণ্ডন করে, তাহলে পারবা না? এ বাবা পারবা কি? রাইট। এখন আমি এখান থেকে আরো কিছু কথা বলতে পারি, বলবো সেটা? হ্যাঁ,
এরকম বলতে পারি, আরো প্রশ্ন দিতে পারি এখানে যে এখানে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিলাম, রাইট? এবার আমি তোমাকে বললাম যে জাস্ট এভাবে বললাম, জাস্ট এরকম একটা প্রশ্ন দিলাম, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 49, রাইট? দিয়ে বললাম এই বৃত্তের কেন্দ্র হতে, এই বৃত্তের, দেখো এই ধরনের একটা প্রশ্ন ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটিতে এসেছিল। ওকে, প্রশ্নটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র হতে, ওকে, আমি তোমাকে বললাম যে মোটামুটি 5 একক দূরবর্তী জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বের করতে বললাম, রাইট? প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, এই বৃত্তের কেন্দ্র হতে 5 একক দূরবর্তী জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো, রাইট? তার মানে কি, তোমার এখানে বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত বলো তো বাবা? 2, 3। ব্যাসার্ধ কত? আচ্ছা, তার মানে এখান থেকে এটুকু 7 দেওয়া আছে, 7 দেওয়া আছে কিনা বলো? কেন্দ্র থেকে কত একক দূরবর্তী? 5 একক দূরবর্তী, তার মানে এইটুকু 5, এটা দেওয়া আছে। তো বলো, এটা 7, এটা 5, তাহলে এইটুকু দৈর্ঘ্য বের করা যাবে কিনা পিথাগোরাসের সূত্রের সাহায্যে? তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য তুমি বের করতে পারবা 49 মাইনাস 25, তার মানে 24, 24-এর বর্গমূল 2 রুট, তাহলে 2 রুট 6, তাহলে এইটুকু দৈর্ঘ্য বেরিয়ে গেছে। এমসিকিউ এসেছিল, কিন্তু এমসিকিউ করা যাবে না, জাস্ট অঙ্ক দিয়েছে এইভাবে যে এই বৃত্তের কেন্দ্র হতে 5 একক দূরবর্তী জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো, রাইট? এবারে আসো, তাহলে এইটুকু 2 রুট 6, তাই কি না? এর দ্বিগুণ কত? তাহলে অতএব জ্যার দৈর্ঘ্য ইকুয়াল টু 4 রুট 6। কি ক্লিয়ার? কিন্তু আমার প্রশ্ন তো এটা না, আমার প্রশ্ন হচ্ছে 5 একক দূরবর্তী যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত? কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত? এরা বিভিন্নভাবে বের করা যায়। এই যে কেন্দ্রে এই কোণ উৎপন্ন করে, এই যেটা কেন্দ্রে এই কোণ উৎপন্ন করে, এই অঙ্কটা এসেছিল একবার, একটা বৃত্তের সমীকরণ দিয়ে জ্যার দৈর্ঘ্য দিয়ে বলে দিয়েছে এত একক দৈর্ঘ্যের জ্যা এই বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। বাট সেটার অ্যান্সার আবার ডিগ্রিতেও ছিল না, রেডিয়ানেও ছিল না, ছিল ভিন্ন ফরম্যাটে, সেটা আমি বলছি। তাহলে এই ধরনের আরেকটা প্রশ্ন লিখে ফেলি, তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এর দৈর্ঘ্য কত? 4 রুট। এবারে তোমাকে প্রশ্নে বলা হলো এরকম যে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, রাইট? এই বৃত্তটির একটি জ্যার দৈর্ঘ্য 4 রুট 6 দিয়ে দিলাম, ঠিক আছে বাবা? উক্ত জ্যা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, বা সেটাই কাটো হাট, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি তোমাদেরকে ম্যানি ইয়ার্স এগো এরকম একটা জিনিস শেখাইছিলাম যে এই হচ্ছে, এটা এ, এটা বি, এটা সি, একটা ত্রিভুজ, এগুলো বাহুর দৈর্ঘ্য স্মল এ বি সি, মনে আছে?
আমি যদি এই কোণের কোসাইন বের করতে চাই cos a এটা ইকুয়াল টু এই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল হয়, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এর অপোজিট বাহুর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটা শেখায়নি? অনুরূপভাবে আমি cos b এর সূত্র শিখাইছি, cos c এর সূত্রও শিখাইছি, অর্থাৎ কোন একটা ত্রিভুজের অন্তস্থ কোণের কোসাইন সূত্র এটা পড়ায়নি? যে কোনো কোণের cos নিলে ওই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল হয় মাইনাস তার অপোজিট বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু ওই দুটা বাহুর দৈর্ঘ্য। রাইট? এখন বলো এই অঙ্কটা করার সময় তোমাকে কি ফিলিংস নিয়ে আসতে হবে? দেখো ফিলিংসটা নিয়ে আসতে হবে এরকম, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা যা, এই জায়ের দৈর্ঘ্য কত? 4√6। এ হচ্ছে বৃত্তের কেন্দ্র। রাইট? এই বৃত্তের কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা মানে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত দেওয়া আছে রে বাবা? 7। এই ব্যাসার্ধটা কত দেওয়া আছে রে বাবা? 7। রাইট? তোমাকে বের করতে বলেছে এই কোণ, তোমার হুঁশ আছে? হ্যাঁ, এই যে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, কোথাকার কি জিনিস কোথায় কাজে লাগে দেখেছো? এই প্রশ্নটা এসেছিল মানে কোন একটা ইউনিভার্সিটিতে, মানে ডিজিটটা চেঞ্জ বাট এরকম না, মানে এরকমই প্রশ্ন, মানে ভাষায় একই, ডিজিটগুলো চেঞ্জ ছিল। তাহলে এটা আমি থিটা ধরি, তাহলে আমি যদি তোমাকে বলি তাহলে cos থিটার মান কত হবে? cos থিটা ইকুয়াল টু বলো তো বাবা বি স্কোয়ার মানে এই দুটোর বর্গের যোগফল 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস তার অপোজিটটার উপর স্কোয়ার, তার মানে কত? অপোজিটটার উপর স্কোয়ার মানে 4√6, তার উপরে ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 7। এটা সূত্র কি ঠিক কিনা বলো? দিস ইকুয়াল টু, তোমরা বলো এ বাবা 49 আর 49 98 মাইনাস 616 616 না, ডিভাইডেড বাই কত? 98। তাহলে 2 মানে 1/49। অতএব থিটা ইকুয়াল টু ছিল cos ইনভার্স 1/49। অপশনে এটা ছিল না, সমস্যা। অপশনে এটা ছিল না, অপশনে ছিল এরকম যে ক নম্বরে ছিল cos ইনভার্স, তোমরা জানো এটা ভূমি বা অতিভুজ থাকে। কোন একটা সমকোণী ত্রিভুজের ভূমি যদি 1 হয়, অতিভুজ যদি তোমার 49 হয় নাকি গো, তাহলে cos ইনভার্স ভূমি বা অতিভুজ আছে, তাহলে এটার মান কত হবে? লম্বের মান, লম্বের মান কত হবে সেটা বের করে দাও শুধু, তাহলে হবে 49-এর উপর স্কোয়ার করো মাইনাস 1 করো, 20√6 এটা ছিল। রাইট? এখন দেখো এটার অ্যান্সারটা ছিল এই ক নম্বর অপশনে ছিল এরকম tan ইনভার্স 20√6। খ নম্বরে ছিল আরেকটা, গ নম্বরে ছিল আরেকটা, ঘ নম্বরে ছিল আরেকটা, অ্যান্সার এটা ছিল। ছেলেমেয়েরা খুঁজেও পায় না। ঘ নম্বরে ছিল নান অফ দিস, অ্যান্সার দিয়েছিল নান। ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই বছর অ্যান্সার দিয়েছিল নান অফ দিস। তুমি যেভাবেই অ্যান্সার বের করো না কেন, cos থিটার মান তুমি বের করেছো 1/49। রাইট? তার মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/49। আমরা cos ইনভার্স কোণকে যদি tan ইনভার্সে নিয়ে যেতে চাই, cos ইনভার্সের পরে আমরা জানি, তোমরা জানো cos ইনভার্সের পরে কি থাকে? ভূমি বাই অতিভুজ থাকে। কিন্তু আমার অপশনগুলো ছিল tan ইনভার্স দিয়ে, sin ইনভার্স দিয়ে, আর আরেকটা কি যেন ফরম্যাটে ছিল আমার মনে নাই। যদি এটা থাকতো এ পাগলারা sin ইনভার্স লম্ব বাই অর্থাৎ 20√6/49, এটাও অ্যান্সার হতো। এখানে যদি দিত ক ও খ উভয়ে, এটাও অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার না হয় তখন হতো এটা অ্যান্সার, কারণ cos ইনভার্স ভূমি বাই অতিভুজ থেকে তুমি tan ইনভার্স লম্ব বাই ভূমি লিখতে পারো, tan ইনভার্স লম্ব বাই অতিভুজ লিখতে পারো, সরি sin ইনভার্স লম্ব বাই অতিভুজ লিখতে পারো। কি লিখতে পারো না? তাহলে দেখো একটা অঙ্কের মানে চেহারা কত প্রকারের।
রাইট? আরো প্রকারভেদ আছে, কিন্তু এখানেই শেষ না, আরো আছে। আরো ছিল কিরকম সেটাও বলি তোমাদেরকে। আরো কি কি হতে পারে এগুলো তো জানা দরকার আসলে। আরো ফরম্যাট হতে পারে এরকম, এখান থেকে আরো লম্ব টানলাম, এটা যদি 4√6 হয় অর্ধেক কত, তাহলে এইটুকু কত হবে রে বাবা? এইটুকু তাহলে 49 - 24 25, 25 বর্গমূল 5। এইটুকু যদি আলফা হয়, জাস্ট এইটুকু যদি আলফা হয়, তাহলে তোমরা বলো cos আলফা ইকুয়াল টু কি হবে? ভূমি বায়ু ত্রিভুজ 5/7। তাহলে আলফা ইকুয়াল টু কত? cos ইনভার্স 5/7। কিন্তু তোমাকে বের করতে হবে তো গোটা থিটাটা, অর্থাৎ 2 আলফা। তাহলে 2 আলফা ইকুয়াল টু এটা, অপশন এটাও থাকতে পারতো, 2 cos ইনভার্স 5/7, এটাও অ্যান্সার। হ্যাঁ, 2 cos ইনভার্স 5/7 এটাও অ্যান্সার এই অঙ্কের, রাইট? তোমার এটা না থাকতে পারতো যে sin আলফা ইকুয়াল টু লম্ব বায়ু ত্রিভুজ 2√6/7। তাহলে অতএব আলফা ইকুয়াল টু sin ইনভার্স 2√6/7। কিন্তু আমি তো আলফা চাচ্ছি না, আমি চাচ্ছি এই কোণটা, তাহলে কত? এই যে 2 sin ইনভার্স, এটাও হতে পারতো অ্যান্সার, এটাও একটা অ্যান্সার এই অঙ্কের, রাইট? যে ওই বৃত্তটার যদি একটা জ্যার দৈর্ঘ্য 4√6 হয়, তাহলে ওই জ্যাটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, রাইট? আমি এইভাবেই যদি প্রশ্ন দিই যে দেখাও যে এত দৈর্ঘ্যের একটি জ্যা এই বৃত্তের কেন্দ্রে 2 sin ইনভার্স এত কোণ উৎপন্ন করে, তোমাকে তখন আর ওই কোসাইন সূত্রে অ্যাপ্লাই না করে তোমাকে করতে হবে কি দিয়ে? এই যে লম্ব টানে, ঠিক আছে, লম্ব টানে অর্ধেক কোণটা বের করে নিয়ে তার দ্বিগুণ করে নিতে হবে। কি ক্লিয়ার? তাহলে এই অঙ্কের মানে বহুরূপী অঙ্ক এটা আসলে, রাইট? এইরকম মেলা মনে করো কাহিনী আছে এখানে আসলে। কি ক্লিয়ার কিনা? এগুলো কি শিখাইছিলাম তোমাদেরকে? হ্যাঁ, এগুলো কি শিখাইছিলাম তোমাদেরকে? তোমরা ডিগ্রিতে যেগুলো লিখতেছো, ডিগ্রি দিয়ে একটা অ্যান্সার অপশনে ছিল না ভাইজান, ডিগ্রি দিয়ে একটা অ্যান্সার ছিল না। তাসনিয়া তাবাসসুম বিনতে, ওকে হয়েছে? এবার আসো, মানে এগুলো আসলে মেলা ঘটনা আছে বুঝলে, সেই ঘটনা দুর্ঘটনার সমন্বয় মেলা মানে মর্মান্তিক ঘটনা আছে, মানে ফিলিংস নিয়ে আসতে হবে আর কি। অনলাইন অফলাইন বেসের খাতাগুলো নিয়ে এক জায়গায় করে দেখবা কোনটা বাদ গেছে, ওগুলো নিয়ে একটা নোট করতে হবে। নিলে পড়াতে গেলে হুট করে মাথা থেকে উল্টাপাল্টা জিনিস আসলে তখন সমস্যা। এবার আমরা লিখব বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান। আমরা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান দেখেছি, বৃত্তের সাপেক্ষে সরল রেখার অবস্থান দেখেছি, এবার বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান। তাহলে বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান, রাইট? এখানে টোটাল 5টা কেস তৈরি হতে পারে। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান ছিল 3টা কেস, বৃত্তের সাপেক্ষে সরল রেখার অবস্থান ছিল 3টা কেস, বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান হয় টোটাল 5টা। এই 5টা কেস, একটা কেস হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, রাইট? বহিস্থভাবে স্পর্শ করে। দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, দুটা বৃত্ত পরস্পরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্পর্শ করতে পারে, রাইট? তারপরে আরো দুটা কেস হচ্ছে তোমার দুটা বৃত্ত পরস্পরকে ছেদও করবে না, স্পর্শও করবে না, একটা আরেকটার বাইরে অবস্থান করবে, রাইট? আবার এটাও হতে পারে একটা মনে করো মা বৃত্তের ভিতরে সন্তান বৃত্ত থাকতে পারে, রাইট? অর্থাৎ একটা বৃত্ত আর একটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে কিন্তু স্পর্শ করবে না। টোটাল এই 5টা কেস হতে পারে, রাইট?
এই 5টা কেস ব্যাখ্যা করার জন্য তোমাকে কি কি করতে হবে সেটা আগে জানতে হবে বাঁচতে হলে, রাইট? সর্বপ্রথম কাজ হচ্ছে প্রদত্ত বৃত্ত দুটির কেন্দ্র, প্রদত্ত, দেখো সলভ স্ট্র্যাটেজিটা কি, প্রদত্ত বৃত্ত দুটির কেন্দ্র নির্ণয়, সেগুলোকে মনে করো একটা C1 ধরবা, হ্যাঁ, আর এটাকে C2 ধরবা। প্রথম বৃত্তের কেন্দ্র C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রদত্ত বৃত্ত দুটির ব্যাসার্ধ নির্ণয় করবা। কি করবা? ব্যাসার্ধ নির্ণয়। ওকে, ব্যাসার্ধ নির্ণয় করে একটাকে ধরবা R1 আর একটাকে ধরবা R2, রাইট? এইবারে তুমি লজিক কাজে লাগাবা। বলো, বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায় কিনা? হ্যাঁ, কেন্দ্র বের করার সময় x স্কয়ার আর y স্কয়ারের সহগদ্বয় কি করতে হয়? সমান হলে হবে না 1 বানাতে হয়? x স্কয়ার এবং y স্কয়ারের সহগদ্বয় 1 বানিয়ে বৃত্তের সমীকরণে x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। কতবার বলবো, রাইট? তাহলে কেন্দ্র ব্যাসার্ধ বের করা সম্ভব সব বৃত্তেরই। এখন তাহলে এটা কখন বলতে পারবা তুমি? এটা মনে করো C1, এইটা মনে করো C2, রাইট? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা কিনা? এই চিত্রে খেয়াল করে দেখো, এটা R1 এটা R2 কিনা ব্যাসার্ধ। তাহলে এই চিত্রের জন্য C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2 কিনা, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দুটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ পৃথকভাবে বের করে নিবা। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করবা, ব্যাসার্ধদ্বয়ের যোগফলের যদি সমান হয় তখন বলবা বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, রাইট? চিত্র থেকে ফিলিংস নিতে হবে। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। কি ক্লিয়ার? এগুলো কিন্তু আমার সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে লাগবে, এগুলো কিন্তু বেসিক জিনিস। ওকে, এবার এখানে বলো তোমরা, এটা C1 এটা C2, R1 বলতে এইটুকু বোঝায় নাকি গো? R2 বলতে এইটুকু বোঝায়, হ্যাঁ কি না? আর C1 C2 মানে হচ্ছে এই যে এখান থেকে এইটুকু। তো বলো তো C1 C2 এই দুটার যোগফল অপেক্ষা ছোট কিনা? তার মানে C1 C2 যদি লেস দেন R1 প্লাস R2 হয়, R1 এর সাথে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে এইটা প্লাস এটার থেকে এইটুকু ছোট কিনা? কারণ এখান থেকে এখানে যোগ করে দিলে এটা বড় হয়ে যায়, রাইট? দেখো, এটা R1 আর এটা R2, এইটুকুই কিন্তু বেশি, ঠিক না? তাহলে C1 C2 অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফল অপেক্ষা ছোট হলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? ছেদ করবে। বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2 হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। এবার এখানে আসো, লক্ষ্য করে দেখো, এটা C1 এটা C2, রাইট? C1 C2 মানে এইটুকু। খেয়াল করে দেখো, তোমরা একটু ছোট হয়ে গেছে চিত্রগুলো। এখান থেকে এইটুকু R2 আর এখান থেকে এইটুকু R1, তাহলে R1 থেকে R2 বাদ দিলে কি পাওয়া যাবে? C1 C2, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তার মানে C1 C2 যদি R1 ডিফারেন্স R2 হয়, অর্থাৎ ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হয়, তখন বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান হয়, তখন বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে, রাইট? এবার এখানে আসো, এখানে কি হবে বলতে পারবা তোমরা? এটা C1 এটা C2, এইটুকু মাত্র R1 আর এইটুকু R2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কোনটুকু বোঝায় জানো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এখান থেকে এই পুরাটুকু বোঝায়। তো এখন বলো তো এখানে C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2 কিনা? আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের যোগফল অপেক্ষা বড় হয়, তখন বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে না, স্পর্শ করবে না, একটা আরেকটার বাইরে অবস্থান করবে।
রাইট? আর এটার ক্ষেত্রে এই কেসটা তোমরা বলো তো কি হবে, বলো। লাস্টের কেসটা কি হবে বলো। 4 নম্বর কেস শ্রাবণী বলেছে C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2 হবে। সুন্দর। তারিকুল রহমান আলিফ, তারিকুর রহমান আলিফ বলেছে C1 C2 লেস দেন R1 ডিফারেন্স R2। হ্যাঁ, এটা ঠিক আছে। একজন বলেছে C1 C2 লেস দেন R1 ডিফারেন্স R2 হলে একটা বৃত্ত আর একটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। ঠিক আছে। জুয়েল ভাই আপনি কেন ক্লাস করতেছেন, কেমিস্ট্রির লোক ভাই? আর কত ভাই, কি করবো বলেন, বাঁচতে তো হবে। আপনাদের মতো যেদিন হতে পারবো ভাই সেদিন কম ক্লাস নেব নি। ঠিক আছে, তাহলে এই 5টা নিয়ে আমরা আবার আগামী দিন শুরু করব, যে এদের আরো নারী ভরি অনেক আছে, মানে এটা নারী ভরি বের করতে আমার আরো 1-1.5 ঘন্টা লাগবে মনে করো, যা সেই 5টা কেসের আলোচনা নিয়ে। কারণ এই দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শবিন্দু বের করব, সাধারণ স্পর্শকে সমীকরণ বের করব, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে আসলে, রাইট? এই 5টা নিয়ে আরো ঘন্টা খানেক বা 1.5 সময় দিলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? আসাদুজ্জামান জুয়েল ভাই বলছে সুন্দর লাগছে ভাই আপনাকে। ভাই নিজের কথা শোনার জন্য বলছেন? আপনাকে আজকে কি লাগছিল ভাই? ওয়েস্ট কোট পরেছিলেন, নাই সাজে গেছিলেন, আবার ভাবিও বাসায় নাই, নগায় গেছে, আর আপনি এই সময় সুন্দরভাবে সাজে সাজে বেড়াচ্ছেন। হ্যাঁ, শার্ট প্যান্ট ইন করে ওয়েস্ট কোট পরে, তারপরে আবার আপনি কোন প্রোগ্রামে যাবে খাইলেন, খাইছেন আবার কি কি? তোমার ফ্রাইড রাইস খাইছে 1 প্লেট, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ বিরিয়ানি খাইছে 1 প্লেট, স্যুপ খাইছে 2 বাটি, অন্তন খাইছে 8টা। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত দেখলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক আর কি দেবো? ওই যে এগুলো নিয়ে আগে সামনের দিন ঝাড়বো, তারপরে